কলেজের দায়িত্ব ফিরে পেতেই মুক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দিল অখিলেশ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে মাহি অপেক্ষা করলে সেখানে চলে আসে জিৎ। জিৎ এসে বলতে থাকে, সরি সরি, আসলে একটু সময় লাগলো, কারণ বাইরে প্রচন্ড বৃষ্টি, তার কারণেই একটু দেরি হয়ে গেল। এরপরে দেখা যায় মাহির দিকে তাকিয়ে থাকে জিৎ। জিৎ অবাক হয়ে মাহির দিকে তাকিয়ে থাকলে মাহিও জিতের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে, মা আপনি তো অনেকটা ভিজে গেছেন, এভাবে ভিজে গেলে তো ঠান্ডা লেগে যাবে। আপনার আপনার কি কোনো আক্কেল জ্ঞান নেই? এভাবে কি কেউ বৃষ্টিতে ভেজে নাকি? তখন এই কথা শুনে জিৎ বলতে থাকে, আপনি আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আমরা গরিব, আমাদের নিজেদের কোনো ইম্পোর্টেড কার নেই যে যে আমরা ইম্পোর্টেড কারে করে আসব, বৃষ্টিতে ভিজবো না। আসলে আমাদের বাসে অটোতে ট্রাম করে তারপরে আসতে হয়, তাই তাই ভিজতে তো একটু হবেই, তাই না? তখন এই কথা শুনে মাহি বলতে থাকে, আপনার সঙ্গে তো কথাই পারা যাবে না। এটা তো সত্যি কথা, এটাই তো সত্যি, তাই না? তখন এই কথা শুনে জিৎ বলতে থাকে, তা বটে বলেছেন, আমার সঙ্গে আপনি কথাই পারবেন না। এরপরে মাহি বলতে থাকে, আপনার এতক্ষণ সময় লাগলো? আপনি তো আমাকে বলেছেন যে আপনি এক্ষুনি আসবেন, তাই তো আমি অপেক্ষা করছি। আমাকে কেউ অপেক্ষা করায়নি এভাবে, আর আপনি যেভাবে অপেক্ষা করিয়েছেন আমাকে, আমি তো রেগে যাচ্ছি। তখনই কথা শুনে জিৎ বলতে থাকে, আই এম সরি, আমি আপনাকে অপেক্ষা করাতে চাইনি। আসলে বৃষ্টির কারণে এমন অবস্থা হয়েছে, অপেক্ষা করাতে বাধ্য হয়েছি, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। এরপরে এরপরে জিৎ বলতে থাকে, আসলে আসলে কম্পাস যেভাবে আমাকে আমাকে সমস্ত কিছু বলল, আমি শুনে সত্যি ঘাবড়ে গিয়েছিলাম। এ কথা শুনে মাহি বলতে থাকে, আসলে আপনাকে এখানে ডাকার কারণটা হচ্ছে, আপনি আমি শুনেছি আপনি আমার বোনকে এই বিপদ থেকে রক্ষা করতে কম্পাস ও দাদাভাইকে অনেকভাবে সাহায্য করেছেন, তাই আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আপনার জন্য একটা ছোট্ট গিফট আছে। এ কথা শুনে জিৎ বলতে থাকে, তাই নাকি? এসব কি বলছেন? আমি কোনো গিফটস টিপস নিতে পারবো না। তখনই মাহি বলতে থাকে, কেন নেবেন না? আপনি কি আমাকে রিফিউজ করছেন? তখনই এ কথা শুনে জিৎ বলে, না না, এসবের মানে কি? আমি আপনাকে রিফিউজ করব কেন? তখনই মাহি বলে, তবে আমি যেটা দিচ্ছি সেটা চুপচাপ নিয়ে নিন, একদম একদম বাড়াবাড়ি করবেন না। তখনই জিৎ বলে, ঠিক আছে। এরপরে মাহি বলে, সত্যি আপনি যদি সময় মতো আমার বোনকে বাঁচাতে সাহায্য না করতেন, তবে যে আজকে কি হয়ে যেত আমি নিজেও জানি না। রশ্মিকাকে আমরা বারবার বোঝাতে চেয়েছি, কিন্তু ও বোঝেনি। ও তো প্রায় রেজিস্ট্রি পেপারে সাইন করেই দিত। শেষ মুহূর্তে গিয়ে কম্পাস আটকে দেয়। কম্পাস আর আপনারা যদি না থাকতেন, তবে আজকে আমার বোনটার জীবনটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যেত, যেটা আমি দিদি হিসেবে মেনে নিতে পারতাম না, কারণ আমি সেনাপতিকে খুব ভালো করেই চিনি। এরপরে দেখা যাবে জিৎ বলতে থাকে, আপনি এসব কেন বলছেন? আমি তো কম্পাসকে সাহায্য করেছি, কম্পাসও অনেকটাই সাহায্য করেছে আমাকে। এতে তো শুধু আমার কৃতিত্ব নয়, তাই না? রশ্মিকাও বুঝতে পেরেছে, তাই তো ওকে বোঝানো সম্ভব হয়েছে। এরপরে মাহি নিজের ব্যাগ থেকে গিফটটা বের করে জিতের হাতে দেয় আর বলতে থাকে, এই ছোট্ট উপহারটা আপনার জন্য এনেছি আমি। এ কথা শুনে জিৎ বলতে থাকে, কি এটা? এটা আমার জন্য কেন এনেছেন আপনি? তখনই মাহি বলে, এত এত ভ্যাবলাচরণের মতো কথা বলছেন কেন? গিফটটা যখন দিয়েছি তখন খুলে দেখুন পছন্দ হয়েছে কিনা। এরপরে দেখা যাবে জিৎ বলতে থাকে, পছন্দ হবে না কেন? অবশ্যই পছন্দ হবে। আপনি দিয়েছেন আর আমি পছন্দ করব না, এটা কি কখনো হয়? এরপরে দেখা যাবে জিৎ জিৎ প্যাকেটটা খুলে দেখতে পায় ভীষণ এক্সক্লুসিভ একটি ঘড়ি। ঘড়িটা দেখে অবাক হয়ে যায় জিৎ। জিৎ বলতে থাকে, এসবের মানে কি? আমি এটা নিতে পারবো না, কোনোভাবেই নিতে পারবো না। এটা ভীষণ দামি। এটা যদি আমি নিই, তবে আমাকে নিজেকে বিক্রি করে দেওয়া হবে। এদিকে দেখা যাবে বিহানের পিছু পিছু বিহানের ঘরে আসে কম্পাস। কম্পাসকে দেখি বিহান বলতে থাকে, কি ব্যাপার কম্পাস, তুমি আমার ঘরে কেন এলে? কি হয়েছে? তখনই কম্পাস বলে, আসলে আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। যেভাবে যেভাবে শেষ মুহূর্তে আমরা রশ্মিকাকে বাঁচিয়ে নিলাম, সত্যি সেনাপতির হাত থেকে রশ্মিকাকে বাঁচানো অনেকটাই টাফ হয়ে দাঁড়াচ্ছিল। যদি জিৎ সময় মতো আমাদের হেল্প না করতো, তবে যে আজকে কি হতো কে জানে। এ কথা শুনে তখন দেখা যাবে বিহান বলতে থাকে, সত্যি কম্পাস, আমি বুঝতে পারছি, কিন্তু আরেকটা খটকা লেগেই আছে। মিস্টার সেনকে কোনোভাবে সত্যজিৎ সিনহা কেন ধরছে না? উনি তো সমস্ত কিছুই জানে, ওনার কাছে সবকিছুই জানা এবং সমস্ত প্রমাণও আছে। তারপরেও
তারপরে ওনাকে না ধরার কারণটা কি জানতে পারি? তখন এই কথা শুনে এদিকে দেখা যাবে সত্যজিৎ সিনহা বলতে থাকে, যে করে হোক আমাকে অনু আম্মার খোঁজ বের করতে হবে। যদি উনি আম্মার খোঁজ না বের করতে পারি তবে কোনোভাবেই আমরা এই মিসেস টিনকে ধরতে পারবো না, কোনোভাবেই না। ঠিক তখনই অফিসার এসে বলতে থাকে, স্যার আমরা অনু আম্মাকে লোকেট করতে পেরেছি একটি একটি ছোট্ট গ্রামে, যে গ্রামে কিনা অনু আম্মা ঘাপটি মেরে বসে আছে। আমরা ওখানকার থানায় যোগাযোগ করে অফিসারের সঙ্গে কথা বলি আমরা সমস্তটা জানতে পেরেছি। তাই আমরা ওখানে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেই পারি। তখন এই কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, আমাদের যে করে হোক অনু আম্মাকে খুঁজে বের করতে হবে, অনু আম্মাকে লোকেট করে আমাদের অনু আম্মা অব্দি পৌঁছতে হবে, কারণ অনু আম্মাকে বের করতে পারলেই আমরা সমস্ত কিছু খুঁজে বের করতে পারবো, ওই মিসেস টিনকেও ধরতে পারবো। এদিকে দেখা যাবে কম্পাস বলতে থাকে, সত্যজিৎ যে কেন এভাবে এভাবে সবকিছু চুপচাপ বসে আছে এটাই তো বুঝতে পারছি না। ওনার নিশ্চয়ই কোনো অন্য প্ল্যান আছে যার কারণে উনি এভাবে বসে আছে। এ কথা শুনে তখন দেখা যাবে বিহান বলতে থাকে, কিন্তু কিন্তু আমি কোনোভাবে কোনো ঝামেলা চাইছি না, আমি চাইছি সবকিছু যেন ভালো ভালো হয়ে যায়, সবকিছু ভালো ভালো হয়ে গেলে বেঁচে যায়, তাই না? আমরা আমরা কোনোভাবে আর বিপদ চাইছি না। যে বিপদই আমাদের কাছে আসুক না কেন আমরা কোনো না কোনোভাবে পেরিয়ে যেতে পারছি। যদি কোনোভাবে বিপদ আমাদের জেঁকে বসে তবে কিন্তু খুব ঝামেলায় পড়তে হবে। এরপরে দেখা যাবে কম্পাসকে জোর করে ঘর থেকে বের করে দেয় বিহান, ইচ্ছা করে বের করে দিয়ে হাসতে থাকে আর বলতে থাকে, তোমাকে আমি একটু জেলাস ফিল অবশ্যই করাবো। তুমি আমাকে আমাকে যেভাবে যেভাবে পারো আমাকে বুঝিয়ে দিতে পারবে যে আমি আমি যা করছি একদম ঠিক করছি না। এরপরে দেখা যাবে সে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে কম্পাস। ভোরবেলায় ফোন বাজতে থাকলে কম্পাস জেগে যায়। এরপরে ফোনটা হাতে নিয়ে দেখতে পায় জিতের ফোন পেয়ে অবাক হয়ে যায় কম্পাস ফোন ধরে বলতে থাকে, কি ব্যাপার জিৎ, ফোন করেছিস যে, কি হয়েছে? তখনই জিৎ বলে, কম্পাস তুই জলদি নোবেল ফিউচার অফ কলেজে চলে আয়, এক্ষুনি এখানে আসতে হবে। আমি তোকে ফোনে কিছু বলতে পারছি না, প্লিজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। এ কথা শুনে কম্পাস অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি হয়েছে আমাকে বল, এভাবে এভাবে তাড়াহুড়ো কেন করছিস, কোনো কি সমস্যা? তখন এই কথা শুনে জিৎ বলতে থাকে, আমি এখন কিছু বলতে পারছি না, প্লিজ তুই তাড়াতাড়ি চলে আয়। এভাবে এভাবে সময় নষ্ট করিস না, যত সময় নষ্ট করবি ততই হয়তো হিতে বিপরীত হয়ে যাবে। তাই বলছি তাড়াতাড়ি চলে আয়, এখানে খুব বড় ঝামেলা হয়ে গেছে, আসলেই বুঝতে পারবি। এই কথা শুনে কম্পাস বলতে থাকে, ঠিক আছে আমি আসছি। এরপরে তাড়াহুড়ো করে অখিলেশ ও বিহানকে নিয়ে কলেজে পৌঁছে যায় কম্পাস। সেখানে এদিকে দেখতে পায় বোর্ড মিটিং এ মুক্তির সঙ্গে তর্কাতর্কি করছে। মিটিং এ সমস্ত মেম্বাররা মুক্তিকে বলতে থাকে, এবার এবার ফার্স্ট বার আমাদের নোবেল ফিউচার অফ কলেজ এভাবে পিছিয়ে পড়ছে, তাছাড়া কখনো আমাদের নোবেল ফিউচার অফ কলেজ পিছিয়ে পড়েনি। এবার যদি পিছিয়ে পড়ে সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারবো না, কোনোভাবেই না। আমাদের নোবেল ফিউচার অফ কলেজকে এবারও পার্টিসিপেট করতেই হবে, যেভাবেই হোক পার্টিসিপেট করতেই হবে। মুক্তি দেবী, আপনি আপনি যাই বলুন না কেন কোনোভাবেই আমরা কর্পোরেট করতে পারি না। এবার যদি পার্টিসিপেট না করে তবে আমাদের কলেজ কতটা পিছিয়ে যাবে আপনার কোনো ধারণা নেই। তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, আপনারা বুঝতে পারছেন না, এবার যদি যে কোনোভাবে কোনো মূল্যে যদি আপনারা এই এই সবকিছু অ্যারেঞ্জ করেন তবে কিন্তু আমাদের বিপদে পড়তে হবে, কারণ এখন আমরা কোনো রকম কোনো প্রিপারেশন নিতে পারিনি। তাই আমাদের কোনোভাবে এসব কিছুতে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তখন এই কথা শুনে দেখা যাবে বিহান এসে বলতে থাকে, কি হচ্ছে এখানে এসব, এত চিৎকার চেঁচামেচি কেন, কি হয়েছে? তখনই দেখা যাবে বোর্ড মেম্বারে সবাই দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে, আপনারা এসেছেন, আপনাদের জন্য অপেক্ষা করছিলাম। আসলে আমরা জানতাম যে জিতের সঙ্গে আপনাদের যোগাযোগ আছে, তাই তো আমরা জিতকেই বলেছিলাম আপনাদের ইনফর্ম করতে। আসলে আসলে একটা সমস্যা হয়েছে, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। তখনই মুক্তি বলতে থাকে, ওনাদের এখানে কে কে পারমিশন দিয়েছে ঢোকার জন্য, এখানে কেন ডাকা হয়েছে ওনাদের? তখনই দেখা যাবে বোর্ড মেম্বাররা বলতে থাকে, আমরা তো আপনাদের কথায় হিপনোটাইজ হয়ে ওনাদের এই কলেজ থেকে সরিয়ে দিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে ওনারাই যোগ্য, আপনারাই অযোগ্য। আপনাদের কারণেই আমাদের কলেজটা এভাবে এভাবে দুর্বল হয়ে পড়ছে, আমাদের কলেজটার রেপুটেশন নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন না? এবার যদি আমরা কোনোভাবে পার্টিসিপেট না করি তবে আমাদের এই কলেজটা একদম হিসাবের বাইরে ফেলে দেবে ওরা। কোনো রকম বিদেশ থেকে কোনো রকম কোনো সাহায্য আসবে না, কোনো রকম কোনো কিচ্ছু আসবে না, তখন কি ভালো হবে? এরপরে বিহান বলে, আচ্ছা
আপনাদের আসল সমস্যাটা কি সেটা খুলে বলুন আমাকে, আমি সেটা শুনতে চাই। এ কথা শুনে দেখা যাবে তখন প্রিন্সিপাল স্যার বলতে থাকে, হ্যাঁ আমি সবটা বলছি। এরপরে মুক্তি বলে, তুই কেন এখানে এসেছিস বিহান? তোকে কিচ্ছু শুনতে হবে না, তুই তোর বাবা এবং কম্পাসকে নিয়ে এখান থেকে বেরিয়ে যা। তখনই দেখা যাবে বিহান বলতে থাকে, এখানে আমি তোমার কথাতে আসিনি মুক্তি মাসি, এখানে আমাদের টাকা হয়েছে বিধায় এসেছি, তাছাড়া এখানে আসতাম না। তাই তুমি তোমার কাজ করো এবং আমার কাজটা আমাকেই করতে দাও। এরপরে দেখা যাবে অখিলেশ বলতে থাকে, এবার বলুন তো আসল ঘটনাটা কি হয়েছে। এরপরে মুক্তি বাধা দিতে গেলে তখন প্রিন্সিপাল স্যার রেগে যায় আর বলতে থাকে, আমি কিন্তু আপনাকে রাস্টিকেটেড করতে বাধ্য হব, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। এখানে চুপচাপ বসে থাকুন, একটা কথাও বলবেন না। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন অখিলেশ অবাক হয়ে যায়। এরপরে অখিলেশ বলতে থাকে, আপনারা কি বলতে চাইছেন আগে সেটা বলুন, পরে ব্যাপারটা আমি আমি বুঝে নিচ্ছি। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন তখন দেখা যাবে বোর্ড মেম্বাররা বলতে থাকে, আসলে আসলে প্রত্যেক বছর তো আপনারা জানেন আমাদের কলেজ একটি ইন্টেলিজেন্ট পার্টিসিপেন্ট করে, তাই না? আমাদের ফেস্টিভ্যাল হয় আর সেখানে নিয়ম অনুযায়ী যেই কলেজ আগের বার জিতবে সেই কলেজে পরের বারে ফেস্টিভ্যালটা তৈরি করা হবে, তাই না? এদিকে দেখা যাবে মোহিনীর মেয়ে পৃথাকে বলতে থাকে, ঠাম্মি আমার প্রচন্ড খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দেবে? তখনই পৃথা বলতে থাকে, হ্যাঁ দিদি ভাই অবশ্যই খেতে দেবো। এই বলেই ডাইনিং এ বসিয়ে দিয়ে খাবার দিতে থাকে পৃথা। পৃথা বলতে থাকে, খাবার দিয়ে দিচ্ছি মা, এবার খেয়ে নাও। ঠাম্মি একটু কাজ করছে, ঠিক আছে? তখনই দেখা যাবে এ কথা শুনে মেয়েটি বলতে থাকে, ঠাম্মি আমাকে মাম্মি বলে গিয়েছে যে যদি আমার কিছু প্রয়োজন হয় আমি যেন তোমাকে বলি। তখনই পৃথা বলে, কেন তোমার মাম্মি কোথায় গেছে? তখনই দেখা যাবে মেয়েটি বলতে থাকে, মাম্মি তো ঘর ভাড়া করতে গিয়েছে, মাম্মি বলেছে আমরা আর এখানে থাকতে পারবো না, আমাদের আর এখানে থাকা চলবে না, আমাদের চলে যেতে হবে। এ কথা শুনে কষ্ট পায় পৃথা। পৃথা বলতে থাকে, তার মানে ওদের ডিভোর্সের ব্যাপারটা নিয়ে ওরা কথা বলছে, আমি অরিনকে বোঝাবো যে এটা যেন না করা হয়। এরপরে দেখা যাবে এ কথা শুনে তখন তখন এদিকে এদিকে সবাই মিলে মিটিং এর অ্যারেঞ্জ করা হয়। মিটিং এ সবকিছু বুঝিয়ে দিতে থাকে বিহান, কম্পাস ও অখিলেশ। এরপরে দেখা যাবে এটা দেখে বারবার জিৎ প্রিন্সিপাল স্যারকে বাংলায় ট্রান্সলেট করে দিতে থাকে। এটা দেখে প্রিন্সিপাল স্যার রেগে যায় কিন্তু কারোর সামনে কিছু বলতে পারে না। এরপরে জিৎ বলতে থাকে, স্যার বুঝতে পারছেন তো, আমি আপনাকে বাংলায় সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি, আপনি আপনি বুঝতে পারবেন। তখন এই কথা শুনে দেখা যাবে এদিকে এদিকে দেখা যাবে বিহান একের পর এক সমস্ত কিছু বুঝিয়ে দিতে থাকলে এদিকে প্রিন্সিপাল স্যার বলে, আচ্ছা জিৎ, তোমার কেন মনে হলো যে আমি এসব কিছু বুঝতে পারছি না? আমি ইংলিশটা বুঝতে পারছি না, তোমার মনে হওয়ার কারণটা কি জানতে পারি? আসলে তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমাদের প্রিন্সিপাল। তখন এই কথা শুনে দেখা যাবে জিৎ বলে, না স্যার আমি ভুলে যাইনি, আসলে আপনারা ভাববেন যে বাংলা মিডিয়ামে পড়লে ইংলিশ মিডিয়ামের কিচ্ছু পাওয়া যায় না, আসলে আমি তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তাই একটু ইংলিশ মিডিয়ামের এই শিক্ষিত ভাষাগুলো আপনাকে ট্রান্সলেট করে শোনাচ্ছিলাম, আপনি পারবেন কিনা? এ কথা শুনে তখন দেখা যাবে তখন প্রিন্সিপাল স্যার চুপ করে বসে থাকে আর কোনো কথা বলে না। এরপরে দেখা যাবে এদিকে একে একে সবাই একের পর এক কথা বলতে শুরু করে। এরপরে দেখা যাবে প্রিন্সিপাল স্যার বলতে থাকে, যে করে হোক আমাদের কলেজটা ফিরে পেলেই যথেষ্ট, আর বাদবাকি যা হয় হোক। এরপরে দেখা যাবে এ কথা শুনে এ কথা শুনে কম্পাস নিজের প্রেজেন্টেশন নিয়ে কথা বলতে থাকে। সেদিন ফেস্টিভ্যালে কি প্রেজেন্টেশন করবে সে ব্যাপারে কথা বলতে থাকে কম্পাস। কম্পাস যদি নিজের ইচ্ছাকৃতভাবে কিছু তৈরি করে তবেই সেটা কম্পাসের হবে। তাই কম্পাস সমস্ত কিছু সবার সামনে দেখিয়ে দেয় আর বলতে থাকে, আমরা এটাকে নিজেদের পার্টিসিপেন্টের একটি অংশ ভাবছি, আমরা এবার এটাকেই নিজেরা উপস্থাপন করব। তখনই সবাই অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, সত্যি আপনার চিন্তা ভাবনা অনেক ভালো, আপনার চিন্তা ভাবনা দেখতে গেলে আমাদের কোম্পানিতে অনেক অনেক কিছুই পাবেন আপনি। তখন এই কথা শুনে দেখা যাবে আহ, দেখা যাবে দেখা যাবে কম্পাস সবকিছু বুঝিয়ে দিয়ে বলতে থাকে, এবার এবার তবে সমস্তটা বুঝতে পেরে